গত কয়েকদিন ধরে এবং ইভেন আজকেও আমাকে অনেকে প্রশ্ন করছো যে এই যে একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং যার ভিত্তিতে কাউন্সেলিং প্রক্রিয়া হয়তো হবে মিড ফেব্রুয়ারি নাগাদ। তো এই প্যানেলে যদি কাউন্সেলিং হয় তাহলে কি কি সমস্যা হবে, বা এই প্যানেলটা অনুযায়ী আদৌ কি কাউন্সেলিং হবে বা কি হওয়া উচিত, আমি আর সে নিয়ে আলোচনা করছি। প্রত্যেকে ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, এই প্যানেলে এখনো অবধি, আজ এই মুহূর্ত অবধি যা যা অভিযোগ উঠেছে সেটা কিন্তু খুব একটা মারাত্মক অভিযোগ সমস্ত ক্ষেত্রে। সেখানে টেন্টেড রয়েছে একাধিক, সেখানে তো টেন্টেড প্রথমে দুজন প্রকাশ করলো, কমিশন নাম প্রকাশ করলো। সেখানেও কি অদ্ভুত, দেখো সেখানে যে টেন্টেডের নাম উল্লেখ করা হয়েছে সেখানে নাকি 2016 সঙ্গে নাকি নামের স্পেলিং এর ভুল আছে, এমনকি সেখানে নাকি ফাদার্স নেমও চেঞ্জ আছে। এটা খুবই অবাক করার বিষয় যে কোন পর্যায়ে বা কোন লেভেলে এটা চালাকি হলে এই কাজটা করতে পারে। এবং এই যে দুজনের নাম প্রকাশ করেছে কমিশন, স্বীকার করেছে, এবং তারপরে কিন্তু হাইকোর্টে আইনজীবী জানিয়েছেন যে প্রায় 1000-এর বেশি টেন্টেড ক্যান্ডিডেট এখনো লিস্টে আছে, তারা এখনো এম প্যানেল আছে। তাহলে যে বিষয়টা যে সেখানে যে টেন্টেডটা এখনো যে প্রায় 1000+ আছে, ওনার যা যুক্তি, তাই যদি হয় এই 1000 যদি বাদ যায়, দেখো সেখানে তো শিক্ষামন্ত্রী পরিষ্কার বললেন যে টেন্টে ধরা পড়লে ওদের বাদ দেওয়া হবে। তাহলে এই লিস্টে যদি বাদ দেওয়া হয়, ফাইনাল লিস্টে যদি 1000 বাদ দেওয়া হয়, তাহলে সেখানে কি রেশিও মেনটেন হবে? হবে না। তাহলে সেখানে সেখানে ওয়েটিং সবাইকে ডাকতে হবে প্রায়, এবং সেখানেও না হলে সেখানে সেকেন্ড কাউন্সেলিং করা দরকার আছে, সেখানে সেকেন্ড ইন্টারভিউ করা দরকার আছে, এমন পরিস্থিতি হবে। এছাড়াও এখানে আরো অভিযোগ, 21-7-এর পরে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি হোল্ডার আছে, যাদের এক প্রকার হাইকোর্ট থেকে কিন্তু সেখানে ওদেরকে ক্যাটাগরি সুবিধা দেওয়ার কথা নয়, সেখানে যদি ক্যাটাগরি সুবিধা দেওয়া হয়েছে অলরেডি, তাই এটা মারাত্মক অভিযোগ। প্লাস সেখানে 100 পয়েন্ট রোস্টারকে মানা হয়নি, এবং সেখানে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো সেখানে তো 4% তাদের কোনো রিজার্ভেশন দেওয়া হয়নি, 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি। তো এতগুলো অভিযোগ সত্ত্বেও যদি এখানে পুনরায় এই প্যানেলেই কাউন্সেলিং হয়, তাহলে প্যানেলের ভবিষ্যৎটা কি থাকবে? পরিষ্কার কথা, এই প্যানেলে ম্যাক্সিমাম আছে কিন্তু ইন সার্ভিসটা একবার ভেবে দেখুন তো। কোনোদিন কেউ ভাবতে পেরেছে এই দুনিয়াতে যে 9 বছর পরে সেখানে পুনরায় তাদের যোগ্যতা প্রমাণিত হবে? এখানে ঠকানো হচ্ছে কাদের সঙ্গে? আমি কিন্তু বারে বারে বলছি, আমি কারো পক্ষে বলছি না, না ইন সার্ভিস আর না ফ্রেশার্স। যদি বিষয়টা বুঝে দেখো, এই যে এখানে যে প্যানেলে ঘাপলাবাজি হচ্ছে, এর দ্বারা কারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে? ইন সার্ভিসরা, যোগ্য ইন সার্ভিসটা। এখানে টেন্টে ঢোকানোর চেষ্টা হচ্ছে প্রচুর, তাতে করে কিন্তু সেখানে যোগ্যরা ওয়েটিংয়ে চলে যাচ্ছে, বা যোগ্যরা অনেকে সেখানে আদৌ কোন লিস্টে ঠাঁই পায়নি, না ওয়েটিং আর না মেরিট লিস্টে। তাহলে এটা কাদের ঠকাচ্ছে কমিশন? এটা মারাত্মক একটা অবস্থা। তো এখানে একটা প্রশ্ন যে কোর্ট কি এই অবস্থায় কোনো স্টেপ নিতে পারে? দেখো, হাইকোর্ট এই অবস্থায় কোনো স্টেপ নিতে পারে কিনা আমার জানা নেই, কারণ বিষয়টা সুপ্রিম কোর্টের আন্ডারে হচ্ছে। সেখানে হাইকোর্ট যদি স্টে অর্ডার দেয় সাময়িক, এটা কিন্তু টিকবে না। কেন? সেখানে কমিশন সরাসরি চলে যাবে সুপ্রিম কোর্টে, সেখান থেকে একটা একটা সিলমোহর নিয়ে আসবে, এটা কিন্তু পরিষ্কার। কাজেই হয়তো হাইকোর্ট থেকে এই প্যানেলে কোনো স্টে দেবে না।
কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টের আন্ডারে এই পরীক্ষাটা বা প্রসেসটা কমপ্লিট হচ্ছে, কাজেই সেখানে সম্ভাবনা খুবই কম এটা স্টে পড়ার। আর আরেকটা বিষয় বলে রাখি, এখন উচিতটা কি, এখন উচিত হচ্ছে রেকটিফাই ওয়েতে যে মানে প্যানেল দিয়েছে ঠিক এই 1000+ যদি সত্যি টেন্ডার হয় ওদের বাদ দিয়ে নতুন করে রেকটিফাই সেখানে লিস্ট প্রকাশ করুক কমিশন, তার ভিত্তিতে মানে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হোক, এই একটা বিষয়। আরেকটা দেখো, যদি এই ইন্টারভিউয়ের পর ভেরিফিকেশন ইন্টারভিউয়ের পরে যদি সেখানে 1000+ টেন্টেড থাকে, একবার ভেবে দেখো তো সেখানে 9-10-এর যে লিস্টটা দিয়েছে ফর ভেরিফিকেশন সেখানে কি হারে টেন্টেড ঢুকিয়েছে। যদি সেখানে ভেরিফিকেশন ইন্টারভিউ পরে যদি এই লিস্টে যদি 1000+ টেন্টেড থাকে, তাহলে ভেবে দেখো যে 9-10-এর ভেরিফিকেশন লিস্টে কত হাজার টেন্টেড থাকবে। কাজেই এই প্যানেলও এই যে একাদশ মানে সরি এই যে নবম দশম সেখানেও কিন্তু যে মানে লিস্টটা দিয়েছে কমিশন, ওই লিস্টে ভেরিফাই প্রক্রিয়া হতে পারে না। এই আওয়াজটা এখন থেকে সবাই তোলা উচিত। এখানেও শয়ে শয়ে, এখানেও হাজারে হাজারে টেন্টেড প্রার্থী লুকিয়ে আছে, এটা হিসাব পরিষ্কার, ঠিক আছে। কাজেই এখন তো মানে বিষয়টা হচ্ছে কি, এই যে পরিস্থিতিটা যদি ফেব্রুয়ারির মাঝামাঝি যদি এখানে কাউন্সেলিং শুরু হয় এবং যদি এই লিস্টে কাউন্সেলিং হয়, তাহলে এর যে ভবিষ্যৎ আগামী দিনে 2016 কেস রিপিট হবে না, তার কোনো কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। এই প্রক্রিয়া হয়তো আবার সেই 2016-কে রিপিট করবে। কাজেই অবিলম্বে এই মানে লিস্টটা কিন্তু রেকটিফাই করা উচিত। আমি জানি না সেখানে কি বেসিসে হবে এবং সেখানে সুপ্রিম কোর্ট থেকে কি মানে আদেশ বা নির্দেশ আসে। এবং তার উপরে 3 ফেব্রুয়ারি আছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কেস বা আছে এক্সপায়ারি অফ প্যানেলের কেস। এই সামগ্রিক বিষয় নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে হবে কিনা সে নিয়ে এখন একটা বড় মানে পোস্টেড মার্ক, যে 31শে অগস্টের মধ্যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া আদৌ হবে কিনা। তো এগুলো কি ইচ্ছাকৃত কারণে করা হচ্ছে? আমি তোমাদের আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কাউন্সেলিং প্রক্রিয়াটা কমিশন লেন্দি করছে কেন, একটা অদ্ভুত কারণ নিয়ে। আমি সে নিয়ে একটা শিগগির তোমাদের ভিডিও দেব, যে কতটা চতুর মাথার খেলা হলে এটা হতে পারে। আমি সে নিয়ে একটা ভিডিও পরে আসছি। তো প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।